বিজেপির নেতা আমি রাজশ্রী থেকেই জানি। রাজশ্রী, এত দেরির কারণ কি? খুব সিম্পল একটা প্রশ্নের উত্তর বাংলা জানতে চায়। একদম সিম্পল প্রশ্ন, তার একদম সিম্পল উত্তর তো আপনারা দিয়েই দিয়েছেন। আমার তো নতুন করে দেওয়ার মতন কিছু মানে আমরা ধরে নেব চমক আছে। চমক থাকতে পারে, সর্বভারতীয় দল একসাথে রিলিজ হবে, আর এতে তো আমার মনে হয় অনেক বেশি চাপ বাড়ছে। মেদিনীপুরে দিলীপ দা হবেন কিনা চাপ তো ঝুনমালিয়ার বাড়ছে। কৃষ্ণনগরে কে প্রার্থী হবে তাই নিয়ে নিজের প্রচার না করে মহুয়া মৈত্র তো বিজেপির প্রার্থী কে হবে তাই নিয়ে বেশি ব্যস্ত। চাপ তো আমি দেখতে পাচ্ছি মহুয়া মৈত্রের, ওর তো মুখ শুকিয়ে আছে, জুনমালিয়ার মুখ শুকিয়ে আছে। জলপাইগুড়ির ক্যান্ডিডেট ভাবছে ঘাড়ের ওপর কে এসে বসবে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আর আমাদের চাপ, শাসক তো ভারতবর্ষের কেন্দ্রীয় শাসক দল আমরা, আবকিবার 400 পার। ভয় পাচ্ছে বাকিরা, পুরো ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, কেউ নিজেদের মধ্যে এখনো অব্দি জোট ঠিক করে উঠতে পারলো না। আমাদের ভয়, আমরা এমনিও সরকার তৈরি করছি, অমনিও সরকার তৈরি করছি 400 নিয়ে এনডিএ। প্রার্থীর নাম তো দিতে হবে, মানে ধরুন আপনাদের মুখ মোদি 543টা আসনে, কিন্তু প্রার্থীকে দেখে তো ভোট দেবে লোকে, তাকে তো প্রচার করতে হবে বাড়ি বাড়ি গিয়ে। এই যে এত কিছু করলেন, চন্দ্রযান করলেন, রাম মন্দির করলেন, সিএ করলেন, কখন যাবেন প্রার্থীরা বাড়ি বাড়ি বলতে? প্রার্থীর নাম কোথায়? অবশ্যই হবে, আর কি কোনো চিন্তা করবে না, পর্যাপ্ত সময় আছে। 19 এপ্রিল প্রথম দফার ভোট, সেটা জানেন তো? নিশ্চয়ই জানেন আপনি। একদম জানি, একদম জানি। 1 মাস বাকি আছে, দাঁড়ান না, আর তো ঘন্টা কয়েক, হয়তো 24 ঘন্টা। সমস্যা হচ্ছে কোথাও? যাবে। বিজেপি কি এই যে এই গেমটায় আমরাই প্রথম বলেছিলাম, TV9ই বলেছিল, বিজেপি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করলো বাকি বিরোধীদের জন্য, অনেক এগিয়ে থাকলো, 195টা নামের তালিকা অনেক আগে ঘোষণা করলো, তারপর কি হলো? রিভার্স গিয়ার কেন? এখনো মনস্তাত্ত্বিক চাপ আছে বিরোধীদের উপর, বিশ্বাস করুন। ওরা নিজেরা প্রচার করতে পারছে না, ওদের প্রচারের চেয়ে বেশি ইনকুইজিটিভনেস এখানে ওখানে খোঁজ লাগাচ্ছে যে বিজেপির এখানে কে প্রার্থী হবে, কতটা টাফ কম্পিটিশন হবে। এটা কম মনস্তাত্ত্বিক চাপ, কারণ মানুষ বিজেপিকে, মোদীকে, পদ্মফুলকে, বিজেপিকে দেখে ভোট দেবে। প্রার্থীর হাতে শুধু পদ্মফুলের চিহ্নটা থাকবে, আমরা সেই রেজিমেন্টেড পার্টি। মানুষ মোদীকে ভোট দেবে, পদ্মফুলকে ভোট দেবে, এর বাইরে আর কিচ্ছু হবে না। রাজশ্রী আমার সঙ্গে থাকুন, রাজশ্রী আমার সঙ্গে থাকুন। আমি এই নিয়ে রাজার কাছে আসি। রাজা দেখো, আমরা শুধু বাংলা নিয়ে যদি ভাবি, তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই অর্থে 42 জন প্রার্থীর নাম এক লপ্তে ঘোষণা করেছে। শুধু তাই নয়, তাদের রীতিমতো র্যাম্পে হাঁটিয়েছে একসঙ্গে, এবং যেটা গোটা বাংলা দেখেছে, সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাঁটছেন র্যাম্পে। এটা কি কোথাও প্রেশার ট্যাকটিকে তৃণমূল কংগ্রেস এখনো অবধি এই গেমে এগিয়ে রয়েছে? প্রেশার ট্যাকটিক না, শাসক বহুদিন যে দল কোনো জায়গায় রাজ করে ফেলেছে বা মানে শাসন করে ফেলেছে, তার পক্ষে এটা খুব অস্বাভাবিক নয়। কিন্তু সঙ্গে যদি তোমার তার সঙ্গে যদি তোমার অর্থবল থাকে, এগুলো করতে তো যথেষ্ট। এখন তৃণমূল যথেষ্ট আর্থিকভাবে পুষ্ট। তৃণমূল যতই বলুক এখন আমরা গরিবের দল, এখন আর তৃণমূল গরিবের দল নয়, অন্তত বন্ড দেখার পর যা বোঝা যাচ্ছে। ফলে প্রশ্নটা হচ্ছে, তৃণমূল এটা করেছে, র্যাম্প ওয়াক করিয়েছে, পুরোটাই একটা মনস্তাত্ত্বিক চাপের জন্য। কিন্তু এটাও ঠিক যে অ্যাডভান্টেজিয়াস জায়গায় আছে বলেই এটা করতে পেরেছে। এমনও হতে পারে, আমরা এটাকে বিজেপির দুর্বলতা হিসেবে না দেখে সেকেন্ড লিস্ট, এমনও হতে পারে যে তারা আরও কিছু নতুন বিধায়ক পিক আপ করার চেষ্টা করছে। প্রথমত 4টি বিধায়ক তাদের অলরেডি আছে, যদি শাসক 11 জন বিধায়ক দেয়, মানে প্রার্থীকে দাঁড় করায়, তাহলে এ রাজ্যে তাহলে মানে বিরোধী, যে ইমিডিয়েট বিরোধী, তার পক্ষে 10-12 জন বিধায়ক দাঁড় করানো অস্বাভাবিক কিছু। আমরা জানি না, এই প্রশ্নটাই আমরা রাজ্য বিজেপির সভাপতিকে করেছিলাম, শুনুন। আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আশা করছি 22-23 তারিখ নাগাদ। কারণ আমাদের পার্টি একটা নিয়ম অনুসারে চলে। ওই মঞ্চে গেলাম, র্যাম্পে হাঁটতে হাঁটতে প্রার্থী ঘোষণা করলাম, ওরকম আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টিতে প্রথমে স্টেট ইউনিট বসে, স্টেট ইউনিটের সাথে তারপরে আমাদের সর্বভারতীয় যারা নেতা রাজ্যের দায়িত্বে আছেন তারা বসেন, এবং তারা বসার পর সব শেষে একটা বড় পার্লামেন্টারি বোর্ড বসে, যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকেন, তারপরে লিস্ট বেরোয়। আমরা তো এই পদ্ধতি না করে বের করতে পারবো না। আগামী 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে বসবেন, তারপরেই লিস্ট বেরিয়ে যাবে। তৃণমূল নেমে পড়ুক না ময়দানে, অসুবিধা নেই তো। আমরা পরে শুরু করে ওকে টপকে চলে যাব। তৃণমূলের অবস্থা খারাপ, এমনি খারাপ, ওদেরকে আগে ময়দানে নামাই ভালো। সুকান্ত বাবু ভালোই বললেন, তবে বলছিলাম না একটু আগেই, ভোটের বঙ্গে আর যে কি রঙ্গ আমাদের দেখতে হবে। সুভাষ সরকার, বাঁকুড়ার বিদায়ী সাংসদ, এবারও তিনি প্রার্থী, বিজেপির প্রার্থী। সুভাষ সরকার কেন্দ্রের প্রতিমন্ত্রী, তিনি যা বললেন তো অবিশ্বাস্য। শুনুন আগে। আরো বেশি করে লিড দেওয়ার চেষ্টা করো, যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে
নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কি বললেন? যেখানে বেশি লিড সেখানে বেশি টাকা। চলুন বাঁকুড়া থেকে হীরক, আমার বাঁকুড়া সহকর্মী অপেক্ষা করছে। হীরক, মানে এটা তো এক্সপেক্টেড নয়, মানে ডক্টর সুভাষ সরকার তিনি এরকম একটি মন্তব্য করে দিলেন। তিনি নিজে ডাক্তার, তিনি কেন্দ্রের মন্ত্রী। একেবারে রাজনৈতিক মহল অন্তত তেমনটাই বলছে, এবং মূলত বিরোধীরা তারা যেটা বলছেন যে একেবারে আদর্শ আচরণ বিধি যখন লাগু হয়েছে গত শনিবার থেকে, যখন নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন বিজেপি প্রার্থীর মুখে এ কথা কার্যত নির্বাচনী বিধিভঙ্গেরই সামিল, এবং সেজন্য তারা নির্বাচন কমিশনে অভিযোগও জানাবেন, অন্তত তৃণমূলের তরফ থেকে তেমনটাই জানানো হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা হচ্ছে, যখন একজন সাংসদ হিসাবে নির্বাচিত হন, তিনি নির্বাচিত হবেন কি হবেন না সেটা পরবর্তীকালে বোঝা যাবে, কিন্তু যদি তিনি নির্বাচিত হয়েও যান তাহলে শুধুমাত্র যে বুথগুলিতে তিনি লিড পাচ্ছেন সেখানের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করবেন, এ কথা বলা একজন সাংসদের কাছে বা একজন যিনি গত 5 বছর ধরে মন্ত্রী থাকলেন তার কাছে কি এটা শোভনীয়? এই প্রশ্নটাও কিন্তু রাজনৈতিক মহল করছে। কারণ যারা তাকে ভোট দিলেন তাদের যেমন তিনি সাংসদ হবেন বা হতে পারেন, তেমনি যারা তাকে ভোট দিলেন না তাদেরও তো সাংসদ হবেন তিনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে জায়গায় তিনি লিড পাবেন সেখানেই বেশি অর্থ প্রদান করবেন, যে জায়গায় তিনি লিড পেলেন না সেই জায়গায় তিনি তুলনামূলক কম অর্থ বরাদ্দ করবেন, এ কথা বলা তার পক্ষে শোভনীয় নয়। রাজনৈতিক মহল কিন্তু বারবার সেই বিষয়টাই তুলে আনছে। কোনো জনপ্রতিনিধি, শুধু সুভাষ সরকার কেন, কোনো জনপ্রতিনিধির পক্ষে এটা শোভনীয় নয়। রাজস্বী বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছে। রাজস্বী, কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? একটা লিড যে কোনো জায়গার থেকে পাওয়া যেতেই পারে, তো সেই লিড পাওয়ার অর্থ মানে কি গোটা একটা অঞ্চলে যদি 1000 লোক থাকে, লিড মানে সেখানে ম্যাক্সিমাম লিডটা পাওয়া। তার মানে কি সবাই একটা রাজনৈতিক দলকে ভোট দিয়ে দেয়? এমন তো নয়। সেখানে তো বহু মানুষ থাকেন যারা ভোট দিচ্ছেন না, যারা বিরোধীকে ভোট দিচ্ছেন, যেটা গণতন্ত্রের মাধুর্য। তো তাই বলে তো সেই জায়গায় কি উন্নতি হচ্ছে না? তো এই যুক্তিটা একদমই খাটছে না, যেটা এক্ষুনি বলা হলো যে যারা ভোট দেবেন না তাদের জায়গায় কোনো উন্নয়ন হবে না, এটা একদমই খাটছে না। অন্তত মহুয়া মৈত্রের মতো যেখানে লিড, ধরুন রাজস্বী খুব ভালো আপনি চেষ্টা করছেন ব্যাখ্যা দেওয়ার। ধরুন তার পাশের এলাকা কোনো একটা এক্স পয়েন্ট থেকে বেশি লিড এলো, তার পাশেই ওয়াই পয়েন্ট থেকে কম লিড এলো, তার মানে এক্স পয়েন্টের লোকেরা বেশি টাকা পাচ্ছেন উন্নয়নের জন্য, ওয়াই পয়েন্টের ডক্টর সরকারের যুক্তি অনুযায়ী কম টাকা পাবেন। তো তারা কি দোষ করলেন? এলাকার যখন একটা রাস্তা, মানে ভোট দাও টাকা নাও, এই তো সোজা সিম্পল লাইন। না, একদমই সেটা নয়। ভোট দাও টাকা নয়, ক্যাশ ফর ভোট আলাদা জিনিস। যেটা আমরা ওই ডিম ভাত অনুষ্ঠানে 21শে জুলাই দেখতে পারি, 500 টাকা 200 টাকা হাতে গুঁজে দেওয়া হয়, যেগুলো আমরা দীর্ঘদিন ধরে আমরা একটা সময় ওই জঙ্গল রাজের সময় দেখে এসেছি। এটা সেটা নয়। মহুয়া মৈত্র কৃষ্ণনগরে হেরে গেছেন, কৃষ্ণনগর উত্তর বিধানসভায় বলে আজ অব্দি 4 আনা পয়সা খরচা করলেন না রাস্তা দিকে, যে আমি এখান থেকে ভোট পাই না, আমি ওখান থেকে কিছুই করব না। ভোট তো ওখানে যাই হোক, বিজেপি কৃষ্ণনগর উত্তর বিধানসভা জিতেছে, কিন্তু সেখানে তৃণমূলও তো ভোট পেয়েছে, তাই বলে 4 আনা পয়সা খরচা করবে না? আপনি রাস্তাঘাটগুলো দেখে আসুন তো একবার। তো অন্তত সেরকম কথা তো বলা হচ্ছে না। মানে আপনি বলছেন ডক্টর সরকার মুখে বলেছেন আর মহুয়া মৈত্র করে দেখিয়েছেন। তবে ডক্টর সরকারের যিনি অপোনেন্ট, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাঁকুড়ার এবারের, যিনি তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী, তিনিও কড়া সমালোচনা করেছেন, শোনাবো। ইলেকশনের আগে কোনো কমিটমেন্ট দেওয়া যায় না, এটা বেআইনি। যে কথা বলছেন বেআইনি। অ্যাকচুয়ালি বিজেপি যে সমস্ত সমর্থকরা, তারা সুভাষ সরকার তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। সে ভোটের সময় ভোট নিয়েছে, নিয়ে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। কর্মীরাও ওর প্রতি ক্ষিপ্ত। ওই জন্য এখন এই করে দেবো, ওই করে দেবো, এইসব প্রতিশ্রুতি দেওয়া যায় না ভোটের আগে। তবে আপনি কার দিকে আঙুল তুলবেন? কার দিকে? বিজেপির দিকে যখন আঙুল তুলছেন তখন আজই তার একটু পরেই, যখন ডক্টর সুভাষ সরকার বললেন তার একটু পরেই কোচবিহার, উত্তরবঙ্গের কোচবিহার থেকে মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উদয়ন গুহর অতি বিশ্বস্ত এক কর্মী, তৃণমূল নেতা তিনি বললেন বিজেপিকে যদি ভোট দেওয়া হয় বুঝে নেব। শুনুন একবার। সরাট বাজার থেকে কেউ যদি করেন তাহলে কিন্তু আমরা আমাদের কাছে যাবেন না, আপনারা বিপদে পড়লে নিশীথ প্রামাণিকের কাছে যাবেন, 3 দিন ধর্ণা দিয়ে দেখা করতে হবে। আর উদয়ন গুহর ঘর সকাল 8টা থেকে খোলা থাকে। এখান থেকে কোনো প্রচার হবে না পদ্মফুলে।
তার কারণ পদ্ম ফুলের লোক আমাদের ঠকাচ্ছে। অনেকেই মনে করতেছেন যে হুঁশিয়ারির কথা, অনেকে বাজারে মনে করতেছেন একেবারে হুঁশিয়ারি। যে লোক কাজ করবে না, যে লোক আমাদের ক্ষতি করবে, সমাজের ক্ষতি করবে, সেই লোককে আমরা কেন ভোট দেবো? কেন ডাকাতকে ভোট দেবো? এবারে আমরা আর কথা একটাই শুনবো না, যে কথা একটাই বলার চেষ্টা করবে তারও ব্যবস্থা আমরা করব আমাদের আশপাশে ভিত্তি করব। ভোটের আগে হুমকি হুঁশিয়ারি চলছে, আমার তো ভাবগতিক দেখে মনে হচ্ছে চলবেও। কমিশন দেখতে পাচ্ছে তো। এই প্রশ্নটি একটা ছোট্ট ব্রেক, এক্ষুনি ফিরছি।